আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড সংগঠনটির প্রতিষ্ঠা প্রেক্ষাপট এবং এর অবদান কী ছিল এই নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো চলুন দেখে আসি। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা প্রেক্ষাপট কি ছিল। আমরা যদি এই বিষয়টি অনুধাবন করি তাহলে দেখতে পাবো যে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার আগে মুসলিম বিশ্বের অবস্থা কি ছিল। মুসলিম বিশ্ব তখন প্রথম বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে তুরস্ক থেকে জাতীয়তাবাদের এই স্লোগান শুরু হওয়ার পর আরব দেশগুলোতেও এর মানসিকতা, চিন্তা, চেতনা এবং তাদের ভিতরে এই হীনকর পরিস্থিতি তাদের মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে। বিশেষ করে ওই সময়টায় মিশর ছিল আরব দেশগুলোর মধ্যে নেতৃত্ব দানকারী দেশ। কারণ তার বিভিন্ন ঐতিহ্য এবং রাজনৈতিক মর্যাদা এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান থাকার কারণে আরব দেশগুলোর নেতৃত্ব ভার তার হাতেই ছিল। ফলে মিশরের গুরুত্ব অত্যাধিক ছিল। মিশর যখন এই জাতীয়তাবাদের উপর উপচে পড়ে তখন আরব দেশগুলোর মধ্যেও এই জাতীয়তাবাদের স্লোগান ছড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত ব্যবস্থা যখন পুরোপুরি ধ্বংস হয়ে গেল এবং ওই সময়টায় মিশরে বিভিন্ন রাজনৈতিক ক্ষুদ্র ক্ষুদ্র দল প্রতিষ্ঠিত হতে থাকে এবং এর মাঝে এই দলগুলোর মধ্যে বিভিন্ন বিভেদ, বিভিন্ন কুন্দল, দ্বন্দ্ব চলতে থাকে। এরই প্রেক্ষাপটে মুসলমানদের নৈতিক এবং মুসলমানদের আকীদাগত ইমাম হাসান আল বান্না চিন্তা করেন মানুষদেরকে কিভাবে এই সমস্ত লাঞ্ছনাকর পরিস্থিতি থেকে উঠিয়ে আনা যায়, ইসলামের সঠিক শিক্ষা তাদের মধ্যে কিভাবে পুনর্জীবিত করা যায়, ইসলামের দীক্ষায় কিভাবে দীক্ষিত করা যায়, এই চিন্তা করতে থাকেন। আর এখান থেকে এই দলের সূচনা শুরু হয়, এই সংগঠনটির সূচনা শুরু হয়। আর তৎকালীন সামাজিক অবস্থা এতটাই নিচে নেমে গিয়েছিল যে কলেজ ইউনিভার্সিটির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্যে ব্যঙ্গচিত্র করা হতো। এমনকি উদ্যান এবং বিভিন্ন জায়গার মধ্যে নামাজ পড়ার মতো এরকম কোনো পরিস্থিতি ছিল না। এরকম একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে 1928 সালে প্রতিষ্ঠিত হয় ইখওয়ানুল মুসলিমিন। এর প্রতিষ্ঠিত হওয়ার সূচনাটা এভাবে হয়েছিল। প্রাথমিকভাবে সুয়েজ খাল, এটা ছিল ইংরেজদের দখলে, ইংরেজদের নেতৃত্বাধীন। সুয়েজ খালের পার্শ্ববর্তী এলাকায় মুসলমানদের মাঝে 27-এর দিকে ইমাম হাসান আল বান্না ক্ষুদ্র পরিসরে মানুষের ভিতরে ইসলামের শিক্ষা এবং ইসলামের নৈতিকতা তাদের ভিতরে প্রচার এবং দাওয়াতের কার্যক্রম শুরু করেন। বিশেষ করে পানশালার প্রতি মানুষের ঝোঁক ছিল বেশি। তিনি 3টি পানশালার মধ্যে কফিখানায় সেখানে মানুষের মধ্যে দাওয়াতি কার্যক্রম শুরু করেন। কিছুদিন পর মানুষ এটা বুঝতে সক্ষম হয়। 1928 সালে এরকম গণ্যমান্য 6 জন ব্যক্তি তার বাড়িতে আসেন এবং সমাজকে কিভাবে অন্ধকার যুগ থেকে উঠিয়ে আনা যায় এবং মানুষের মধ্যে ইসলামী দীক্ষা কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এ নিয়ে আলোচনা করেন। তারপর এই 6 জন
মিলে একটা সংগঠন তৈরি করেন। যে সংগঠন এর নাম কি হবে, তখন হাসান আল বান্না তিনি উল্লেখ করেন, যেহেতু আমরা মুসলমান ভাই, অতএব আমাদের এই সংগঠনের নামও হবে মুসলিম ভাই ভাই, অর্থাৎ ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড। এ থেকে এই সংগঠনটি তার ঐতিহ্য এবং গর্বের সাথে এর প্রচারণা শুরু হয়। প্রাথমিক 5 বছরের মধ্যে 28 থেকে 33 সাল পর্যন্ত গোপনে তারা তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। এর মাধ্যম ছিল বিভিন্ন বক্তৃতা, সেমিনার, তালিম, তাআল্লুম এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত পৌঁছে দেওয়া। এই 5 বছরের ভিতরে ইসমাইলিয়া সহ সুয়েজ খালের পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মধ্যে দাওয়াত পরিপূর্ণ। এর মধ্য থেকে এই 5 বছরে প্রায় 10টির মতো শাখা সংগঠিত হয়। 1933 সালে হাসান আল বান্না তিনি রাজধানী কায়রোতে চলে যান। সেখানে প্রাথমিকভাবে নীরবে দাওয়াত শুরু করেন। পরবর্তীতে আস্তে আস্তে এই দাওয়াতি কার্যক্রম আরো ব্যাপক পরিসরে শুরু করেন। আস্তে আস্তে এই দেশগুলোর পুরা দেশের মধ্যে দাওয়াতি কার্যক্রম চালু করেন। তো দেখা যায় 1938 সাল নাগাদ তাদের সংখ্যা, ইখওয়ানুল মুসলিমিনের সদস্য সংখ্যা প্রায় 2 লাখে পরিণত হয়। এর মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর মধ্যে অংশগ্রহণ করে। এর মাধ্যমে দলের যেভাবে উন্নতি এবং দাওয়াতি কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হয়। আরেকটা জিনিস আমরা দেখতে পাই, এই দাওয়াতি কার্যক্রম এবং ইখওয়ানুল মুসলিমিনের মূল লক্ষ্য